ভাই বিমল, রাজবাড়ির চাকর ভূতের কাহিনীটা বল না রে, খুব জানতে ইচ্ছা করছে। আহ 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 বলবো বলবো, অনেক বেলা হয়ে গেছে রে। তুই এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। কাল রাত থেকে অনেক ধকল গেছে তোর শরীরের ওপর দিয়ে, সে খেয়াল রেখেছিস? না বিমল, তুই এখনই বল, আমার আর তর্স হইছে না। কাল সারা রাত যার খপ্পরে পড়েছিলাম তার সম্পর্কে খুব জানতে ইচ্ছা করছে। তুই না বললে আমি উঠবই না। তোর এই জেদ আর গেল না রে রাজা, যেটা ধরবি সেটা আর ছাড়বি না। ঠিক আছে, এখন স্নান করে খেয়ে নে, তারপর সমস্ত গল্প খুলে বলবো। আজ আবার দুপুরে কচি পাঁঠার মাংস আর গরম গরম লুচি হয়েছে রে। চল ওঠ, স্নান করে নে তাড়াতাড়ি। ঠিক আছে, তোর কোথায় রইল। কচি পাঁঠার মাংস আর লুচির নাম শুনে এবেলা গল্প না শোনার শোকটা আমি হজম করে নিলাম কিন্তু। এবার দুপুরের খাওয়া শেষ করে দুই বন্ধু বাড়ির পাশের পুকুরের ধারে একটা বটগাছের তলায় দাঁড়ালো। চারিদিকে গ্রামের নির্মল মনোরম শান্ত পরিবেশ। পুকুরের টলটলে জলে কয়েকটা মাছ লাফিয়ে উঠেই আবার ডুব দিচ্ছে। নীল আকাশে পাখিরা তাদের খাবারের সন্ধানে উড়ে বেড়াচ্ছে। বহু দূর থেকে এক রাখালের সুমধুর মিষ্টি গান কান ছুঁয়ে বয়ে যাচ্ছে। এ যেন স্বর্গের থেকেও কম নয়। বাংলার শস্য শ্যামলা গ্রামগুলোই তো জীবনের শেষ রসটুকু পরম যত্নে ধরে রেখেছে। আর বল ভাই, তোর শরীর এখন কেমন আছে? একদম ঝরঝরে ভাই, এসব ছাড়। কাল রাতে তোদের ওই পুরনো রাজবাড়ির বৃদ্ধ চাকরের ভূতের কবলে পড়েছিলাম, তার গল্পটা এখন আমায় বল ভাই। তুই দেখছি পিছু ছাড়বি না। আচ্ছা শোন তাহলে। সময়টা ছিল 1900 সালের। ইংরেজরা তখন ভারতে তাদের শাসনের বিষাক্ত ছড়ি ঘোরাচ্ছে। সাধারণ মানুষ তখন না খেতে পেয়ে মরছে। একদিকে ইংরেজ আর অন্যদিকে দেশীয় জমিদারদের জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু আমাদের এই শান্তপুরের জমিদার রাজনারায়ণ রায়চৌধুরী ছিলেন ঠিক তার উল্টো। তিনি ছিলেন একজন সৎ, পরোপকারী এবং প্রজাপ্রেমী জমিদার। লোকেরা তাকে রাজাবাবু বলে ডাকত। তাঁর ছিল এক বিরাট বাড়ি, জমিদারের বাড়ি বলে কথা। তাঁর সেই বাড়িকে গ্রামের সবাই রাজবাড়ি বলতো। এই যে নায়েব মশাই, গ্রামের খবর কি? এবার জমিতে ফলন কেমন হয়েছে? আর ওই লালমুখ ইংরেজদের দল কি আবার এসেছিল নাকি? এই শস্য শ্যামলা গ্রামে আমি কিন্তু কিছুতেই নীল চাষ করতে দেব না বলে দিলাম। একদম ঠিক বলেছেন রাজাবাবু, এই সুফলা জমিতে সোনার মতো ধান হয়, সেখানে নীল চাষ করাটা রীতিমতো অন্যায়। অনাহারে আমরা সবাই মারা পড়ব। দেখি, আমি এক সপ্তাহ পরই কলকাতায় গিয়ে বড়বাবুর সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নেব। ওরা আসার আগেই বড়বাবুর সাথে দেখা করা দরকার। উনি খুব ভালো মানুষ, নিশ্চয়ই কিছু একটা উপায় দেবেন। এক সপ্তাহ পর কেন রাজাবাবু? আজকালের মধ্যেই যান। ওই লালমুখর দল তো পরশু এসেছিল, আবার যদি আসে? আজকালের মধ্যেই তো যাওয়ার কথা ছিল নায়েব মশাই, কিন্তু ওদিকে গিন্নির যে বাচ্চা প্রসবের দিন ঘনিয়ে এসেছে। দাইমা জবাব দিয়েছেন খুব শীঘ্রই আমি আমার সন্তানের মুখ দেখব, তারপরে আমি যাব বলে স্থির করেছি। বাহ বাহ, এ তো খুবই সুখবর রাজাবাবু, আপনি যথার্থই ভেবেছেন। এদিকে রাজাবাবুর এক বেঈমান চাকর রাজাবাবু আর নায়েব মশাইয়ের সমস্ত কথা আড়াল থেকে শুনে নেয়। এই খবরটা ইংরেজ সাহেবদের দিলে ওরা আমায় অনেক উপহার দেবে। এমনিতেই রাজাবাবু আমায় দেখতে পারেন না, এনার আছেই বাকি। আমি যাই, ইংরেজ বাবুদের খবরটা দিয়ে গিয়ে। লক্ষ্য করলেন নায়েব মশাই, আমাদের চাকর শুকলাল আড়াল থেকে কেমন আমাদের কথা শুনছিল? এ নিশ্চয় আমাদের গোপন কথা ওই লালমুখ ইংরেজদের কাছে ফাঁস করে দেয়, নইলে এ গ্রামে তো ওদের আসার কথা নয়। যাই হোক, আমি কালই কলকাতায় গিয়ে বড়বাবুর সাথে দেখা করে আসব, এক সপ্তাহ পরে নয়। 2 দিন পর জমিদার বাবুর ঘর আলো করে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম নেয়। জমিদার বাবু তো মহা খুশি। এদিকে নায়েব মশাই দৌড়াতে দৌড়াতে এসে খবর দেয়, রাজাবাবু, মহা অকল্যাণ হয়ে গেছে রাজাবাবু, আপনার এই সুখের দিনে কালো ছায়া নেমে এসেছে। কি হয়েছে নায়েব মশাই, আপনি এমন করে হাঁপাচ্ছেন কেন? বাড়িতে কি ডাকাত পড়লো নাকি?
ডাকাতি বটে, ওই লালমুখ ইংরেজদের দল আবার এসেছে রাজাবাবু, আবার এসেছে। জানতাম আসবে, আসুক। ওদের সায়স্তা করার মহামন্ত্র আমি রপ্ত করেই এসেছি গতকাল কলকাতায় গিয়ে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি যান আর অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করুন। ওয়েলকাম, ওয়েলকাম ডিয়ার স্যার। রাজাবাবু দেখুন কে এসেছে। আরে আরে কি সৌভাগ্য, আসুন আসুন সাহেব, এই গরিবের ঘরে পায়ে ধুলো দিয়ে উপকৃত করুন। ওরে কে কোথায় আছিস, শাঁখ বাজা, উলু দে, সাহেবদের অভ্যর্থনা কর। আরে ঠিক আছে ঠিক আছে, এসবের আবার কি দরকার? আমি জরুরি একটা মিটিং করতে চাই আপনার সাথে, আর ওয়েলকাম পরে জানালেও চলবে। আচ্ছা বসুন সাহেব, বলুন আপনার কোন কাজে লাগতে পারি। আপনার কাজ করতে পারলে নিজেকে কৃতার্থ বলে মনে করব। তেমন কিছু না রাজনারায়ণ রায় চৌধুরী, আপনার আন্ডারে তো প্রায় 200 বিঘা জমি আছে। এইসব জমিতে রাইস ভেজিটেবল চাষ করে ফার্মারেরা, কিন্তু 200 বিঘা জমির কিছু জমি তো এমনিতেই পড়ে থাকে। আমি চাই 100 বিঘা জমিতে নীল চাষ করতে, আর বাকি 100 বিঘা জমিতে তোমরা চাষ করো না। মার্কেটে নীলের এখন হাই ডিমান্ড। ওই 100 বিঘা জমি থেকে যা প্রফিট আসবে তার 10% আমি তোমায় দেব। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আই নো। ভেবে দেখো কিন্তু। না নীলকর সাহেব, আমি আমার গরিব চাষি বন্ধুদের 200 বিঘা জমির 2 কাঠাও তোমায় দিতে রাজি নয়। কারণ এই জমিতে শুধু ধান গমই চাষ হয় না, এই জমি আমাদের কাছে মায়ের সমান। হোয়াট? তোমার এত বড় সাহস? তুমি আমার মুখের ওপর না বললে? সমস্ত জমিদারির 20% জমির ওপর আমার দখল আছে, তা তুমি জানো? ভালোই ভালো যদি জমি না দাও তো আমি আইনি ব্যবস্থা নিতে পারি। ইউ নো। আইনি ব্যবস্থা দেখাচ্ছেন? আমি গতকালই কলকাতায় গিয়ে বড়বাবুর কাছ থেকে আমার এই শান্তপুরের 200 বিঘা জমির ওপর থেকে কোম্পানির সমস্ত দখলদারি তুলে নিয়েছি। এই গ্রামের ওপর তোমার আর কোনো হুমকি চলবে না সাহেব, তাই সোজা নিজের পথ দেখো। কি তুমি কাল ক্যালকাটা গিয়েছিলে? কিন্তু তোমার তো 1 উইক পর যাওয়ার কথা ছিল। কাল কেন গিয়েছিলে তুমি? ইউ আর এ কাওয়ার্ড। হ্যাঁ, আমি গতকালই কলকাতায় গিয়েছিলাম, কিন্তু আমি যে 1 সপ্তাহ পর কলকাতা যাব এই খবরটা তোমায় কে দিয়েছে সাহেব? নো, নো ওয়ান। হি ইজ অ্যান ইডিয়ট। ওকে আমি ছাড়বো না। আমায় রং ইনফরমেশন দিয়েছে ও। ওকে আমি ছাড়বো না। যাও লালমুখ বান্দর, বেরিয়ে যাও আমার এই স্বর্গরূপী গ্রাম থেকে। কখনো এই গ্রামে আর পা রাখবে না। হে 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 স্যার, আমার পুরস্কার মানে প্রাইজটা এবার দিন স্যার। রাজাবাবু যে 1 সপ্তাহ পর কলকাতায় যাবে সেটা তো আপনাকে আমি বলেইছি। সেটার পুরস্কারটা যদি দেন। শাট আপ ইডিয়ট! আমায় ভুল ইনফরমেশন দিয়েছো, আমায় বোকা বানাচ্ছ, গরিব গাইয়া লোভী স্কাউন্ডেল। তোর জন্য আমি অপমানিত হয়েছি। তোর মিথ্যা কথার জন্য আমার 100 বিঘা জমি হাট থেকে ছাড়া গেল, আর তুই প্রাইজ চাইছিস? হ্যাঁ, দেব আমি তোকে প্রাইজ। এই বন্দুকের সব কটা গুলি আমি তোকে প্রাইজ দেব। কিন্তু আমি কি ভুল করলাম? আমি তো যা শুনেছিলাম তাই আপনাকে বললাম। আমায় ছেড়ে দিন স্যার, আমায় মারবেন না স্যার। তুই বলেছিলি 1 উইক পরে ওই পাজিটা কলকাতায় যাবে, কিন্তু ও তো কালই গিয়েছিল আর বড়বাবুর কাছ থেকে ওর নামে সমস্ত জমি করে নিয়েছে। তোর জন্য আমি 100 বিঘা জমি হাতছাড়া করলাম। স্কাউন্ড্রেল, আজ তুই আমার হাতে মরবি। এই নে। না, আমায় মারবেন না স্যার। রাজাবাবু, আমি তোমায় ছাড়বো না রাজাবাবু। ব্যাস, তারপর থেকেই সেই লোভী বৃদ্ধ চাকরের আত্মা রাজবাড়িতে ঘোরাঘুরি করত, এবং এখনো সে ওই রাজবাড়িতেই রয়ে গেছে। বুঝলাম। অতিরিক্ত লোভ কিভাবে মানুষের মৃত্যু ডেকে আনে সেটা ইতিহাসই সাক্ষী। এর জন্যই বলে লোভে পাপ,
পাপে মৃত্যু।